আজও এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে টিকে আছে কিছু ভয়ঙ্কর উপজাতি। এটা বিশ্বাস করা কঠিন হলেও এদের অনেকেই এখনও মানুষের কাটা মুন্ডু সংগ্রহ করে, যাদের বলা হয় হেড হান্টার। এই আদিম গোষ্ঠীগুলি মানবজাতির বৈচিত্র্যেরই একটি অংশ, কিন্তু সত্যি কথা বলতে এদের কাছাকাছি যাওয়া মানেই জীবনের ঝুঁকি। আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কিছু ভয়ঙ্কর উপজাতিকে যাদের সঙ্গে দেখা করার ভুল আপনি কখনোই করতে চাইবেন না, কারণ এইসব জায়গা কিংবা এইসব দ্বীপে প্রবেশ করলেই আপনার শেষ নিশ্চিত হতে পারে। অনেকেই বলে এই উপজাতিদের মধ্যে কেউ কেউ এখনো মানুষ ধরে নিয়ে যায়, হত্যা করে, এমনকি খেয়েও ফেলে। তাদের এলাকায় বাইরের কেউ গেলে আর ফিরে আসা প্রায় অসম্ভব। এরা সরকার কিংবা আধুনিক কোনো নিয়ম মানে না। এই মানুষগুলি যেন একেবারে আলাদা এক জগতের বাসিন্দা, যেখানে আইন চলে তাদেরই নিয়মে। তারাই যেন সেই অঞ্চলের রাজা। তাই সাবধান, কারণ এদের সামনে পড়লে জীবন নিয়ে ফিরে আসতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নাগা হেড হান্টার। আমাদের থাম্বনেলে যেসব আদিবাসীদের দেখা যাচ্ছে মুখে ও শরীরে আঁকা রং পাশাপাশি হেঁটে যাচ্ছে, তারাই সেই ভয়ঙ্কর এক জাতিগোষ্ঠীর অংশ, যাদের নাম শুনলেই শরীর শিউরে ওঠে। ভারতের পূর্বাঞ্চলে গভীর অরণ্যে বসবাসকারী এই উপজাতিদের নাম নাগা। এদের শিকড় সেই মঙ্গলদের বংশধারাই বলে মনে করা হয়। দ্বাদশ শতক থেকে তারা বিভিন্ন ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে এই অঞ্চলে বসবাস শুরু করে। তবে ভারতের স্বাধীনতার পর 1947 সালে তারা একত্রিত হতে শুরু করে একটি জাতিগত পরিচয় গড়ে তুলতে। নাগাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল কোনাক যোদ্ধা গোষ্ঠী। ভারতীয় লোককথায় এদের নাম এক ভয়ালো পরিচয়ে জড়িয়ে আছে, যা ছিল হেড হান্টার। তাদের যুদ্ধ জয় মানেই ছিল শত্রুদের মাথা কেটে বাড়ি ফেরা। সেই মুন্ডুগুলি তারা ট্রফির মতো সাজিয়ে রাখত এবং বিশ্বাস করত এই মাথাগুলিতে লুকিয়ে আছে এক জাদুকরী শক্তি, যা গ্রামে সুখ সমৃদ্ধি, ভালো উপার্জন আর শান্তি বয়ে আনবে। এই কাটা মাথাগুলি শুধু পুজোরই অংশ ছিল না, বরং তাদের ঘরের দেওয়াল ও দরজায় ঝুলিয়ে রাখা হতো, যেন এক অদ্ভুত সজ্জা। ইউরোপীয়রা যখন প্রথম এই উপজাতিদের মুখোমুখি হয়, তারাও রীতিমতো অবাক হয়েছিল। কেউ কেউ বলেছিলেন নাগা সমাজের প্রতিটি পুরুষের দায়িত্ব ছিল অন্তত একটি শত্রুর মাথা কেটে আনা, না পারলে তাকে কাপুরুষ বলা হতো। তবে 19বিংশ শতকের শেষভাগে খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে আসার পর ধীরে ধীরে এই বর্বর রীতি দুর্বল হতে থাকে। ব্রিটিশরা নাগাদের দমন করে, উপজাতিদের মধ্যে যুদ্ধ কমে যায় এবং হেড হান্টিংয়ের মতো কাজগুলি ধীরে ধীরে কম হতে থাকে। 1935 সালে ব্রিটিশ সরকার এই রীতি নিষিদ্ধ করেছিল এবং স্বাধীন ভারতের সরকার 1960 সালে এটিকে চূড়ান্তভাবে বন্ধ ঘোষণা করে। তবুও পাহাড়ি দুর্গম এলাকাগুলিতে এই রীতির শেষ চিহ্নগুলি টিকেছিল আরও কিছু বছর ধরে। বর্তমানে 2010 সালের দিকে শেষ প্রজন্মের নাগা হেড হান্টারদের মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে এই অদ্ভুত বিভীষিকাময় নাগাদের অধ্যায়। অ্যাসমাত উপজাতি। নিউগিনির এক বিস্তীর্ণ জলাভূমিতে পাপুয়া প্রদেশের দক্ষিণ উপকূলে হাজার হাজার বছর ধরে বাস করে আসছে এক রহস্যময় উপজাতি অ্যাসমাত। প্রায় 25,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ম্যানগ্রোভ অরণ্যে গড়ে উঠেছে তাদের শত শত গ্রাম, যেখানে কোনো গ্রামে 35 জন, আবার কোনোটিতে 2000 মানুষও থাকতে পারে। এই গোষ্ঠীর মানুষেরা বিশ্বাস করে তাদের সৃষ্টি কাঠ থেকে, তাই কাঠ তাদের কাছে অত্যন্ত পবিত্র। প্রাচীনকাল থেকেই তারা কাঠের তৈরি ঢাল, ড্রাম, নৌকা, মূর্তি ও পূর্বপুরুষদের স্মারক স্তম্ভ তৈরি করে এসেছে, যা আজও তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে অ্যাসমাতদের ইতিহাস শুধু শিল্পকর্মে সীমাবদ্ধ নয়। তারা একসময় কুখ্যাত ছিল মানুষ খেকো ও হেড হান্টার হিসাবে। তাদের বিশ্বাস ছিল কাউকে হত্যা করে তার মাথা সংগ্রহ করলে তার শক্তি নিজের মধ্যে স্থানান্তর হয়। এমনকি তারা মাথার খুলি পালিশ করে সাজিয়ে রাখত ঘরের ভেতর, আর অনেক সময় বালিশের জায়গায় ওই খুলি ব্যবহার করত। শুধু মাথা নয়, তারা ছিল নামহরণকারী শিকারী। তারা বিশ্বাস করত কোনো শত্রু গ্রামবাসীকে হত্যা করে খেলে তার নাম, পরিচয় এবং শক্তি নিজের মধ্যে চলে আসে। এমনকি কোনো শিশুকে নাম দেওয়া হতো অনেক বছর পর, সে শত্রুপক্ষের কাউকে হত্যা করে তার নাম পরিচয় নিজের করে নিত। যদিও এই বর্বর সংস্কৃতি এখন অতীত, কারণ মিশনারিদের প্রচেষ্টায় এবং সময়ের পরিবর্তনে অ্যাসমাতরা আজ অনেকটাই বদলে গিয়েছে, কিন্তু কিছু গোষ্ঠী এখনও আছে যারা পুরনো রীতিকে আজও মেনে চলে। নর্থ সেন্টিনেল উপজাতি। বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন, রহস্যময় ও বিপজ্জনক উপজাতিগুলির মধ্যে একটি হল নর্থ সেন্টিনেলিস।
ভারতের আন্দামান সাগরে অবস্থিত নর্থ সেন্টিনেল দ্বীপে এই গোষ্ঠী বসবাস করে। এটি এমন এক দ্বীপ যেখানে প্রবেশ মানেই মৃত্যুকে আহ্বান করা। বিশ্বাস করা হয় তারা আফ্রিকা থেকে আগত মানবজাতির প্রথম প্রবাহের উত্তরসূরি, যারা প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে বিচ্ছিন্ন জীবনযাপন করছে। তাদের জীবনযাপন মূলত শিকার ও সংগ্রহ ভিত্তিক। জলজ প্রাণী, বন্য শূকর আর ফলমূলই তাদের খাদ্যের উৎস। এই গোষ্ঠী বাইরের জগৎকে একেবারে প্রত্যাখ্যান করেছে। 2006 সালে ভুল করে দ্বীপের কাছে চলে আসা 2 জেলে তাদের হাতে নিহত হয়। তাদের এই আচরণে স্পষ্ট, বাইরের কেউ এলে তারা সেটিকে হুমকি মনে করে এবং তাদের উপর নির্মমভাবে আক্রমণ করে। ভারত সরকার আইন করেছে এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে তারা নিজের মতো করে বাঁচতে পারে এবং তাদের ঐতিহ্য বজায় রাখতে পারে। তবে তাদের জনসংখ্যা খুবই কম এবং চিকিৎসা ও বাইরের জগতের কোনো সংস্পর্শ না থাকায় এই উপজাতি একদিকে যেমন রহস্যময় তেমনি অতি ঝুঁকিপূর্ণ। সুরি উপজাতি ইথিওপিয়ার পশ্চিম অংশে ওমো উপত্যকার পাহাড়ি প্রান্তে বাস করে এক কঠোর, সাহসী ও রীতিনিষ্ঠ গোষ্ঠী সুরি উপজাতি। প্রায় 34,000 মানুষ নিয়ে গঠিত এই জনগোষ্ঠী ছড়িয়ে আছে ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী এলাকায়। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আকাশের দেবতা তুমুই জীবন, বৃষ্টি ও উর্বরতার উৎস। গোত্রের এক ব্যক্তি কারু হিসাবে কাজ করেন দেবতা ও জনতার মাঝে সংযোগকারী হিসাবে। তবে তুমুকে নিয়ে কোনো আনুষ্ঠানিক পূজা পদ্ধতি তাদের মধ্যে নেই, বরং পূর্বপুরুষদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের বিশ্বাস পূর্বপুরুষেরা জীবিতদের ভাগ্য ও স্বাস্থ্যকে প্রভাবিত করে। সুরি পুরুষরা অংশ নেয় এক ভয়ঙ্কর লাঠিযুদ্ধ প্রতিযোগিতায়, যার নাম ডোঙ্গা, যা একাধারে যুদ্ধ, খেলা ও নারীদের আকৃষ্ট করার এক রীতিতে পরিণত হয়েছে। এই লড়াইয়ে প্রাণ হারায় অনেকে। নারীরা নিচের ঠোঁটে বড় মাটির চাকতি পরে, যা তাদের সৌন্দর্যের প্রতীক। এই চাকতির আকার যত বড়, তার পিতার গরুপণ তত বেশি। এদের বিবাহের সময় একজন পাত্রকে পাত্রীর বাবাকে প্রায় 60টি গরু ভেট হিসাবে দিতে হয়, যা এক অনন্য নীতি। এদের রাগ খুব হিংস্র। আপনি যদি কখনো এদের এলাকায় প্রবেশ করেন, আপনার ব্যবহারের উপরই নির্ভর করবে আপনি বেঁচে ফিরবেন নাকি মৃত। কুবো উপজাতি আমাজনের গহীন জঙ্গলে বসবাসকারী কুবো উপজাতি, যারা নিজেদেরকে ডাকে ডি লালা নামে, কিন্তু ব্রাজিলীয় মিডিয়ায় এরা পরিচিত হেড ব্যাশার নামে, কারণ তারা যুদ্ধ করত বিশাল হাতুড়ি বা কাঠের ক্লাব নিয়ে। একবার এদের একটি হামলায় ব্রাজিল সরকারের 7 জন কর্মকর্তা নিহত হয়েছিল, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, কারণ তাদের মতে কুবোরা ব্রাজিলের আইনই জানে না। কি সরকার কি সাধারণ তারা তা বোঝে না। এই উপজাতির ভাষা প্যানো গোত্রভুক্ত, যেটি ম্যাটিস এবং মেওরুনা গোত্রের ভাষার সাথে সম্পর্কযুক্ত। এদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল ইনফ্যান্টিসাইড বা নবজাতক হত্যা। যদি কোনো শিশু জন্মগতভাবে ত্রুটিপূর্ণ হয় বা দীর্ঘ রোগে ভোগে, তাহলে তাকে হত্যা করা হয়। একজন মা ম্যালেরিয়া আক্রান্ত মেয়েকে নিজেই হত্যা করে, এর কারণ এই অসুখ ছড়িয়ে পড়তে পারে। তাদের শিকারের প্রধান অস্ত্র ব্লোগান, যা হলো ফু দিয়ে চালনা করা একটি বন্দুক। তারা তীরধনুক ব্যবহার করলেও এই ব্লোগানে শিকার সফল খুব বেশি হয়, তাই এই বন্দুকের উপর তাদের ঝোঁক বেশি। একটি নলাকার দণ্ডের মাঝে বিষাক্ত ফলাকে রেখে তারা খুব জোরে ফু দিয়ে শিকারের উপর নিক্ষেপ করে এবং এই অস্ত্রকেই বলা হয় ব্লোগান, যা তাদের প্রধান অস্ত্র। এই অস্ত্রের আঘাতে একটি মানুষকে মরতে কয়েক মিনিট সময় লাগবে, কারণ এই বন্দুক থেকে বের হওয়া ফলাতে যে বিষ লাগানো থাকে তা অত্যন্ত বিষাক্ত এবং এই বিষ তারা আমাজনের গহীন জঙ্গল থেকে সংগ্রহ করে। কুজারেনো উপজাতি আমাজনের গভীর অরণ্যে শত শত বছর ধরে আরও একটি বিচ্ছিন্ন গোষ্ঠী বাস করে, যাদেরকে বলা হয় মাস্কোপিরো বা কুজারেনো। পেরুর জঙ্গলে ব্রাজিল সীমান্তের কাছে প্রায় 600 বছর ধরে তারা বাইরের কারো সঙ্গে যোগাযোগ না করেই টিকে আছে। তবে এখন বন উজাড়, ড্রাগ চোরাচালান ও পর্যটনের হুমকিতে তাদের অনেকেই লুকোনো জীবন থেকে বেরিয়ে আসছে। খাদ্য, অস্ত্র ও সরঞ্জামের জন্য বিভিন্ন গ্রামে তারা আক্রমণ করছে। একবার 2 জন ব্যক্তিকে তারা তীর মেরে হত্যা করেছিল। তারা যেসব প্রাণী আগে দেখেনি, যেমন কুকুর কিংবা বাইরের ভাষা বুঝতে না পারলে তারা তাদেরকে শত্রু ভেবে হিংস্র হয়ে ওঠে। পেরু সরকার এখন অন্য কোনো উপজাতি থেকে এমন কাউকে খুঁজছে যে মাস্কোপিরোর ভাষা বুঝতে পারবে এবং তাদেরকে সভ্য সমাজে ফিরিয়ে নিয়ে আসবে। পেরুর সরকার সরাসরি মুখোমুখি সংঘর্ষে যেতে পারছে না, কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী এসব গোষ্ঠীর বিচ্ছিন্ন থাকার অধিকার রয়েছে এবং রাষ্ট্রের
দায়িত্ব হলো সেটিকে রক্ষা করা। এই উপজাতিগুলির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করে? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।